কথা বলতে দিতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় কথাটি বললাম এই কারণে অর্ডার ইন দ্য হাউস। গত 18 মাসের সরকারটি ছিল। তারেক রহমানের ক্ষমতা 2 মাস পেরোতে না পেরোতেই দেশে জঙ্গি অ্যালার্ট জারি করা হলো। এদিকে আজকে সংসদে বিএনপি এবং জামাতের এমপিদের সাথে স্পিকারের মুখোমুখি লড়াই হয়। সংসদে একটা ঝামেলা হয়। জামাতে আমির তারেক রহমান বিপদে পড়ে বাংলাদেশের মধ্যে নতুন অবস্থা জারি হয়েছে। বিরোধী দলের এক সংসদ সদস্য তিনি, আমরা যখন ফ্যামিলি কার্ডের কথা বলি, উনি হাত উঁচা করে বলে আমি পাই নাই। আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করে ফ্যামিলি কার্ড আমরা কবে পাবো, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না ভেস্তের টিকিট কবে পাবো। রাজনীতিতে একটি জরুরি বার্তা, জামাতের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি সরকার, যেরকমটা আওয়ামী লীগ করত। রাজনীতির দাপার বোর্ডে এমন অবিশ্বাস্য চাল কি কেউ কখনো কল্পনা করেছিল? দলের বাঁকা নেতাদের রীতিমতো সাইড লাইনে বসিয়ে দিয়ে রাজনীতির মাঠের পুরো টাইমলাইন এখন এক তরুণের কাঁধে। মাস্টার মাইন্ড হাসনাত আব্দুল্লাহ। এখন থেকে শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন না সংসদ সদস্যরা। এর সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। সাধারণ জনগণ থেকে শুরু করে জামাতে যত কর্মী আছে, ইভেন আওয়ামী লীগেরও ধরেন কিছু হারিকেন টারিকেন নিয়া এখন যদি বাসভবনে যায়, কারণ রাস্তাটা আপনি দেখাই দিয়েছেন, জনাব তারেক রহমানের বাসভবন ঘেরাও করা হারিকেন আর হচ্ছে কপি নিয়ে। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন ঘেরাও করার পরিকল্পনা চলছে, অন্যদিকে আজকে সংসদে প্রত্যেকটা এমপির সাথে স্পিকারের কথা লড়াই হয় এবং এই লড়াইকে কেন্দ্র করে আজকের সংসদ অধিবেশনে অসংখ্য ঘটনা ঘটে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন সংসদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটা এমপি অগ্নিজরা বক্তব্য দেয় এবং এইটাকে কেন্দ্র করেই সারা দেশের রাজনীতির মধ্যে অসংখ্য ঘটনা ঘটে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সংসদে প্রত্যেকটা এমপিরা কি বলেছে এবং স্পিকার রেগে গিয়ে অসংখ্য কথা যে বলেন, সেই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। মাননীয় স্পিকার, আমরা নতুন সংসদে এসেছি, আমাদের অনেক সদস্যই নতুন করে সংসদে এসেছেন। আমরা হয়তোবা দু একটি ভুল কথা বলতে পারি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম দিকে ঠিকই ছিল, কয়েকদিন যাবৎ খুব একটা অস্থিরতা লক্ষ্য করছি আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যদের মধ্যে। আমি খোঁজার চেষ্টা করেছি যে কি কারণে এই অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি, অস্থিরতার কারণটি হলো 111-এর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারটি সবাই জানেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলা হতো। আর গত 18 মাস যে সরকারটি ছিল, সেই সরকারটিকে কিন্তু এই যে আমাদের আজকের যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ আছে, সেই জামাত ইসলাম এবং এনসিপি সমর্থিত সরকার হিসাবে সবাই সেই সরকারটিকে অবহিত করেছে। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আজকে কথা বলতে দিতে হবে। মাননীয় স্পিকার, কথা বলতে দিতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার ইন দ্য হাউস। কথাটি বললাম এই কারণে করবেন না, বক্তব্য গত যে 18 মাস, মাননীয় স্পিকার, গত 18 মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কারণ আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বক্তব্য আছে, সে একজনের সাথে গল্প করছে, বলছে যেইভাবে আমরা কাটিয়েছি, মঞ্চে আছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গিয়েছি, মঞ্চে আছে তার বেডরুমে ঢুকে গিয়েছি, মঞ্চে আছে সচিবের রুমে ঢুকে গিয়েছি, এখন তো আর সেই সুবিধা পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। সমস্যাটা মাননীয় স্পিকার এই জন্যই। আমি একটি কথা বলতে চাই আরেকটি বিষয়ে। জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে, এখানে আমি অন্ততপক্ষে 3 জন সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, রেকর্ড আছে আপনার কাছে। একজন বলেছে 844 জন শহীদ হয়েছেন, একজন বলেছে 1000-এর উপরে শহীদ হয়েছেন, একজন বলেছেন 1400 শহীদ হয়েছে। মাননীয় স্পিকার, আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হসপিটালের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে বলেছিল 1400 অধিক শহীদ হয়েছে এবং এটা জাতিসংঘের সংস্থা বলার চেষ্টা করেছেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছেন, সেই গেজেটটিতে অতীতের গেজেট বাতিল করে 844 জনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এখন সমস্যাটার জায়গা কোন জায়গাটায়? আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, একটি উদ্ধৃতি দিয়েই বলতে চাই। আমার মাননীয় বিরোধী দলের নেতা, আমি ওনাকে খুবই পছন্দ করি, খুব সুন্দর কথা বলেন, আদবের সাথে কথা বলেন,
ওনার অঙ্গভঙ্গি, ভাষা ব্যবহারের যে বিষয়টি, সেটি অনুকরণ করার মতো। আমার সাথে যতদিন দেখা হয়েছে লবিতে, আমি ওনাকে সালাম দিয়েছেন, আমাকে হয়তো উনি ব্যক্তিগতভাবে চেনেন না, বাট আমি ওনাকে খুবই পছন্দ করি। কিন্তু গত 14 এপ্রিল 2026 তারিখে একটি অনুষ্ঠানে উনি বলেছেন, আমি তাকে দোষারোপ করছি না, আমি যা জানার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। মাননীয় স্পিকার, আর একটু বাড়িয়ে দেওয়া হোক। সময় তো দেয় আপনাদের হুইপরা, বাড়ানো কমানো সব মাননীয় তাদের স্পিকার, হাতে। উনি বলেছেন প্রোগ্রামটিতে, আমি পত্রিকার রিপোর্ট দেখে বলছি, আমি দেখাতে পারবো, 14 এপ্রিল 2026 1400 শহীদের মধ্যে 1200 শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখন মাননীয় স্পিকার, সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল, এটা তো আমি বুঝতে পারতেছি। এখন আমরা সংখ্যাটা জানতে চাই। উনি যদি যেয়ে থাকেন কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা প্রকৃত সংখ্যাটা জানতে চাই। আজকে জুলাই আন্দোলন হয়েছে 1 বছর 2 বছর হয় নাই, এখনই স্মৃতির বিস্মৃতিতে অনেক কিছু হারিয়ে যদি যায়, 10 বছর 20 বছর পরে এই ইতিহাস বিকৃতি কোথায় গিয়ে পৌঁছবে? মুক্তিযুদ্ধকে নিয়ে যে ধরনের একটি ব্যবসা, এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা আমরা দেখেছি গত 54 বছর, আমরা চাই না এই প্রজন্মের যারা আছি, এই জুলাইকে কেন্দ্র করে নতুন করে ব্যবসা শুরু হোক। এই ব্যবসা বন্ধ করার জন্য প্রকৃত ইতিহাস, কতজন শহীদ হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি, আমরা জানতে চাই। আমরা তো রাজনৈতিক পরিচয়ের কথা বলেছি, এবং উনি আরেকটি কথা বলেছেন, আমার মাননীয় বিরোধী দলীয় নেতা, শহীদরা সবাই শিক্ষিত ছাত্র বা রাজনীতিবিদ নয়, তারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, ভালো কথা। কিন্তু এই শহীদদের একটি বড় অংশ, আমরা সবার অবদানকে স্বীকার করি, কিন্তু এই শহীদদের বড় অংশ তো রাজনীতিবিদদের আহ্বানে এখানে শরিক হয়েছেন। এই নেতৃত্বের অধীনে এই সংগ্রামে যারা শরিক হয়েছেন, তাদের অস্তিত্বকে যদি আপনারা অস্বীকার করেন। মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিটে শেষ করেন এবার। রাজনীতিতে একটি জরুরি বার্তা, জামাতের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি সরকার। যেরকমটা আওয়ামী লীগ করত। আওয়ামী লীগ বিএনপি জামাত যে কর্মসূচি দিত, তার বিরুদ্ধে শান্তি সমাবেশ নাম দিয়ে তারা মাঠে থাকত। বিএনপি নয়াপল্টনে কোনো প্রোগ্রাম ডাকলে বা জামাত কোথাও কোনো প্রোগ্রাম ডাকলে পাল্টা শান্তি সমাবেশের ডাক দিত আওয়ামী লীগ, এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা রাজপথে থাকত। কারণ এভাবেই তারা বিএনপি জামাতের কর্মসূচিকে ঠেকাত। যদিও এই কাজ করতে 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 শেষ পর্যন্ত ছেঁচা খেয়ে, পিটানি খেয়ে, মার খেয়ে আওয়ামী লীগ পালিয়েছে। কারণ ওই পথেই হাঁটছে বিএনপি। তারা জামাতের আন্দোলন যা শুরু হয়েছে, কিছুদিন চুপচাপ ছিল, কিন্তু যখন দেখছে যে পরিস্থিতি খারাপ, বিএনপি দেশ চালাতে পারছে না, অর্থনীতির নাজুক অবস্থা, কোনো কিছু ঠিকভাবে চলছে না, তারেক রহমান যেখানে হাত দেন সবকিছু এলোমেলো হয়ে যায়। তো এই পরিস্থিতিতে সরকারের অবস্থান তো নড়বড়ে। সরকার টিকবে কি টিকবে না এটা নিয়ে সন্দেহ। এখন পর্যন্ত জামাত সরকারের সাথে কোঅপারেশন নীতিতে আছে, কিন্তু কখন আবার জামাত রাগ হয়ে যায় আর বিএনপি সরকারের পতনের কথা বলে ফেলে, যে বেশি শাহরিয়ার কবির অনেকে তো বলে ফেলেছেন, কখন কি হয়ে যায় বলা যায় না। যদি এরকম করে ফেলে তাহলে তো টিকতে পারবে না বিএনপি। জামাত যদি হঠাৎ বেপরোয়া হয়ে যায় এবং যদি বলে যে না, সরকার পতন না করে ঘরে ফিরবো না, অনির্দিষ্টকালের জন্য হরতাল অবরোধ, তাহলে বুঝবেন যে বিএনপি সরকার 1 সপ্তাহ শেষ। অনেকে বলেন যে 36 ঘন্টা শেষ। এই সরকারের কিছুই নাই, না আছে টাকা, না আছে দক্ষ জনশক্তি, না আছে তাদের নিজস্ব পুলিশ। এই পুলিশ দিয়ে ভয়াবহভাবে, নির্মমভাবে বিরোধী দলকে নির্যাতন করা সম্ভব না। যেমন আওয়ামী পুলিশ যেরকম নির্দয়ভাবে বিএনপি জামাতের আন্দোলন দমন করত, এখন তারেক এবং সালাউদ্দিন আহমেদরা যদি এই বিএনপির পুলিশকে বলে যে জামাত এনসিপির আন্দোলন তোমরা দমন করো, যেভাবে আওয়ামী লীগ পুলিশ করতো, এরা 5 ঘন্টাও দমন করতে পারবে না। জামাত এনসিপি যদি ইট এবং লাঠিসোঁটা নিয়ে নামে, এই পুলিশ ঘরে উঠে পালাবে। এরা অনেকে ইউনিফর্ম ছেড়ে প্রথম দিনে মারামারিতে বলবে যে বাবা আমি আর চাকরি করবো না। ওই জুলাই আগস্টে যে অভিজ্ঞতা, সেখান থেকে ওই পুলিশের স্ত্রী সন্তান এবং মা বাবা তারা বলবে যে বাবা তোমার চাকরি করার কোনো দরকার নাই, তুমি পানের দোকান দেবা। শ্বশুর বাড়ির থেকে বলবে যে আমি কিছু টাকা দেবো, তুমি এলাকায় একটা মুদির দোকান দেবা, পুলিশের চাকরি ছেড়ে চলে আসো। পারবে না। কিন্তু তারপর ওই যে ভয়, এই আতঙ্ক থেকে বিএনপি এখন জামাতের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকতে চাইছে।
তবে এই পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকতে যাওয়া এটা বিএনপির জন্য বুমেরাং হবে। দর্শক বন্ধুরা, আপনারা দেরি কেন করছেন? এই যে মির্জা ফখরুল সাহেব কি বললো যে সবাই মিলে বাসভবনে গেতে হারিকেন নিয়ে, মানে খাম্বা আছে তো খাম্বায় কারেন্ট নাই। দর্শক বন্ধুরা, মির্জা ফখরুল সাহেব উনি ইনডাইরেক্টলি বলে দিলেন যে সবাই মিলে হারিকেন নিয়ে, কুপি নিয়ে, কেরোসিন যদি না থাকে কেরোসিন চাওয়ার জন্য সেই হারিকেন কুপিতে কিভাবে আপনার আলো জ্বলবে সেটাই আপনার চাওয়ার জন্য সবাই জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন ঘেরাও করেন। মির্জা ফখরুল ইনডাইরেক্টলি কিন্তু এই কথাটা বলেছে। দেখুন, আওয়ামী লীগ সরকার যখন নাকি 5 বছর ছিল, মানে প্রথমবার যখন ক্ষমতায় আসে, আবার নেক্সটে যখন ক্ষমতায় আসে, মানে যখন 7 বছর হয় টোটাল আওয়ামী লীগ সরকারের বয়স, তখন এই লোডশেডিং এর সমস্যা দেখা দেয়। তখন মির্জা ফখরুল সাহেব উনি বলেছে সবাই একত্র হয়ে আপনারা বাসভবনে যান, হারিকেন নিয়ে যান, কুপি নিয়ে যান, মশাল নিয়ে যান। যে আমাদের হাতে ভাই হারিকেন আছে, তো হারিকেনে কারেন্ট নাই, খাম্বা আছে মাগার খাম্বায় কারেন্ট নাই, এখন করণীয় কি? কি করব আমরা? এই সলিউশন কিন্তু মির্জা ফখরুল কিন্তু দিয়ে দিলেন। উপায় কি? আপনারা চুট করে হারিকেন আর কপি নিয়ে জনাব তারেক রহমানের বাসভবনে যান। বিএনপি সরকারের বয়স হচ্ছে মাত্র আপনার 2 মাস 5 থেকে 7 দিন কিংবা 10 দিন হবে, এরকমই হবে। আর আওয়ামী লীগ যখন নাকি ছিল তখন বাংলাদেশে ভাই আমাদের এলাকার আশেপাশে কোথাও কারেন্ট ছিল না। এটাই বাস্তব, এটা বাস্তব চিত্র ভাই। 17টা বছর যেভাবে আওয়ামী লীগ সরকার সার্ভিস দিয়ে গিয়েছে, এই যে বিএনপি সরকার আসতে না আসতে পেট্রোল নাই, ডিজেল নাই, এদিকে খাম্বা আছে মাগার খাম্বায় কারেন্ট নাই, এগুলা কেন? মির্জা ফখরুল সাহেব, শেখ হাসিনা যখন নাকি ক্ষমতায় ছিল আপনি বলেছেন বাসভবনে গেতে, এখন সেই আওয়ামী লীগের জনগণের কথা বাদই দেন, অবশ্য বাদ দিলে বাংলাদেশের মানুষও কম থাকে। এনিওয়ে, ধরুন বর্তমান সাধারণ জনগণ থেকে শুরু করে জামাতের যত কর্মী আছে, ইভেন আওয়ামী লীগের ধরেন কিছু, হারিকেন টারিকেন নিয়া এখন যদি বাসভবনে যায়, কারণ রাস্তাটা আপনি দেখাই দিয়েছেন যে কারেন্ট নাই, হারিকেন নিয়ে সবাই শেখ হাসিনার কাছে যাও। যদিও এখন শেখ হাসিনা নাই, শেখ হাসিনার আমলে এটা ছিল না, আমরা 3 থেকে 4 বছরও পাইছি কিনা সন্দেহ হয় এরকম লোডশেডিং শেখ হাসিনার আমলে। তবে আপনাদের সরকার আসতে না আসতে এই 2 মাসের ভিতরে, মানে এত দেশের বর্তমান যে অবস্থা, একে তো তীব্র গরম, তার ভিতরে আবার লোডশেডিং, রাতে মানুষ ঘুমাইতে পর্যন্ত পারে না। আরে ভাই, আমার ছোট্ট মেয়ে, সেও ঠিকঠাক ভাবে মনে করেন ঘুমাইতে পারে না। এগুলো তো আমি আগে পরে বলি নাই, এই প্রথমবার আমি আপনাদের সামনে বলতেছি। তবে কথা হচ্ছে এখন উপায় কি? উপায় হচ্ছে জনাব তারেক রহমানের বাসভবন ঘেরাও করা, হারিকেন আর হচ্ছে কপি নিয়ে। রিজন কি? মির্জা ফখরুল। এটার সলিউশন শুধুমাত্র জনাব তারেক রহমানই নাকি দিতে পারবে। যদি হারিকেনে কেরোসিন না থাকে তারেক রহমান হয়তো বা দিতে পারে, যদি খাম্বায় কারেন্ট না থাকে হয়তো বা কোনো মাধ্যমে উনি সেই খাম্বায় কারেন্ট দিতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। মির্জা ফখরুল সাহেব, এই যে আপনার এই বক্তব্যটি কেন আসলে সামনে নিয়ে আসলাম, কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আপনি কিন্তু এটা বলেছিলেন, একটা কথাই আছে না, তুমি যা করবা তাই কিন্তু তুমি পাবা, একদিন না একদিন সেটা তুমি ভোগ করবাই 100%। এই যে আপনি আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 এর অধিকতর সংশোধনকল্পে আনিত দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তনা এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা
হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সংসদ অধিবেশনে যে অসংখ্য এমপিরা বক্তব্য দিয়ে এইসব দেখিয়েছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।